নমস্কার, জনতার দরবার নিয়ে আমি অয়ন আবার চলে এসেছি। জনতার দরবারে আজকে উত্তরের ছিল মহারণ। আর জনতার দরবার মানে ক্যাওটিক স্টুডিও নয়, জনতার দরবার মানে আমার সঙ্গে থাকেন জনতা। এরাই প্রশ্ন করবেন নেতাদের উদ্দেশ্যে, মুখপাত্রদের উদ্দেশ্যে, সেই প্রশ্নের উত্তর দেবেন নেতারা। আজকে কারা কারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। এখনো পর্যন্ত সপ্তর্ষিদেব সিপিআইএম নেতা রয়েছেন, কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাস, এবং আমার সঙ্গে চলে এসেছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র। আমি আসবো প্রথমেই যেটা বলছিলাম, উত্তরের মহারণ। উত্তরের মহারণ আজকে কিভাবে দেখলো রাজ্যবাসী। আগামী 19 তারিখ প্রথম দফার ভোট, তার আগে উত্তরের মহারণে রাজনীতি মোদি মমতায় গরমাগরম। দেখুন। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार। आभार एक बार। এরা জিতবে না, এরা 200 পার হবে না, দেবে রাখবেন। এবার বিজেপি জিতছে না। टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है। सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए हैं। प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं। सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है। एजेंसियां जब भ्रष्टाचारियों पर कार्रवाई के लिए जाती हैं तो उन पर हमले करवाए जाते हैं। প্রধানমন্ত্রীকে আমি 3 বার দেখা করলাম। তিনি বললেন আমার সরকার তোমার সরকারের সাথে মিটিং করে বসে এটাকে সলভ করে নেবে। শিখিয়ে দিল পার্টিকে, বলো চোর চোর, ওরা চুরি করেছে তাই দিইনি। আমি বলি সবচেয়ে বড় চোর কারা? इतने दिनों से तो ये लोग मोदी की योजनाओं को बंगाल के लोगों तक पहुंचने से रोक रहे थे। गरीबों को पीएम आवास नहीं मिलने दे रहे थे। केंद्र मनरेगा का पैसा भेजती थी, ये रोक कर बैठ जाते थे। 100 দিনের কাজের টাকা দেয়নি 3 বছর, বলে দুর্নীতি হয়েছে। আমি তো বলছি প্রমাণ দাও। 350 কমিশন তোমরা পাঠিয়েছো, কমিটি যা যা উত্তর চেয়েছে সব আমরা দিয়েছি। কাঞ্চন কন্যা কে করেছিল, উত্তর কন্যা কে করেছিল, উত্তরবঙ্গ এক্সপ্রেস কে করেছিল, কুচবিহার নিউ রেল স্টেশন, চ্যাংরাবান্ধা মালবাজার রেল লাইন, একলাখি বদলঘাট রেল লাইন, জলপাইগুড়ি ময়নাগুড়ি যোগীগোপাল রেল লাইন, আর বাবুরা ট্রেন ডিপার্টমেন্ট তুলে দিয়ে একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে দেখাচ্ছে আমরা একটা ট্রেন করেছি। भाजपा बालूरघाट स्टेशन को अमृत भारत स्टेशन के रूप में विकसित कर रही है। अभी जनवरी में भाजपा एनडीए सरकार ने यहां से सियालदाह को जोड़ने के लिए एक नई ट्रेन शुरू की है। बठिंडा से मालदा तक चल रही ट्रेन को भी बालूरघाट से जोड़ दिया गया है। इसी बालूरघाट में 3 आदिवासी महिलाओं ने बीजेपी को ज्वाइन किया था। टीएमसी के लोगों ने उन महिलाओं को घुटनों के बल बैठाकर माफी मांगने को मजबूर किया। टीएमसी को लगता है कि दलित, आदिवासी, गरीब अपनी मर्जी से चलने के लिए आजाद नहीं है। ये चुनाव इन्हें बताएगा कि बाबा साहब आम्बेडकर के लोकतंत्र में दलित, वंचित, आदिवासी टीएमसी के गुलाम नहीं है और नहीं रहेंगे। आदिवासी महिलाओं को घुटनों पर बैठाने वाली टीएमसी, ये पूरी की पूरी टीएमसी जल्द ही घुटनों पर आ जाएगी। দলিতদের উপর অত্যাচার করেছো, মণিপুরে 204 জাগিয়েছো, মেয়েদের উলঙ্গ করে ভুইয়েছো, আর মিথ্যে কথা বলে সাজানো নাটক করে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে ওগুলোকে বিশ্বাস করবেন না। কোনটা বিশ্বাস করবেন? যেটা চোখে দেখবেন। বিজেপি নেতাদের কেন ভোট দেবেন? দিল্লিতে গিয়ে বলে না এতগুলো এমপি গেছে 18 জন যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, সব বন্ধ করে দিন, ভোটের বাক্সে আপনার
going. इतने दिनों से तो ये लोग मोदी की योजनाओं को बंगाल के लोगों तक पहुंचने से रोक रहे थे। अगर बंगाल के गरीब को मोदी के कामों का लाभ मिल जाएगा, गरीब आगे बढ़ जाएगा, तो टीएमसी की दुकान ही बंद हो जाएगी। নিউজ 18 বাংলা। শুধু তাই নয়, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই সব নিয়েও মোদী আক্রমণ করেছেন রায়গঞ্জে গিয়ে। কেন দেখাবো তার আগে আজকের ফরম্যাট অনুযায়ী, অর্থাৎ জনতার দরবারের ফরম্যাট অনুযায়ী আমার গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে জনতার। জনতার প্রথম প্রশ্ন নেব। কার প্রশ্ন রয়েছে প্লিজ, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন টিএমসিকে। প্রধানমন্ত্রী বলেছেন যে টিএমসি নাকি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন, সেটা নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, প্রধানমন্ত্রীর এই মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তার প্রথম কারণ হচ্ছে অনুপ্রবেশটা তো বর্ডার পার করে হয়। এবার এই বর্ডারটা কারা ম্যান করে? বর্ডারটা তো ম্যান করে বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রথমেই পদত্যাগ করা উচিত। ধরুন আপনি বলছেন যে আমি আপনার বাড়িতে ঢুকে গেছি, কিন্তু আপনার বাড়িটা রক্ষা করার দায়িত্ব তো আপনারই ছিল, তাই নয় কি? ঠিক সেইভাবে কমপ্লিট অনুপ্রবেশের যে বর্ণনাটা বিজেপি দেয় সেটা তাদের একটা উত্তেজনা ছড়ানোর মিথ্যে কথা ছাড়া আর কিছুই নয়। কারণ ব্যর্থতাটা সম্পূর্ণরূপে তাদের। বলছেন তো রোহিঙ্গাদের নিয়ে আসা হচ্ছে, অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, সংখ্যালঘুদের নিয়ে আসা হচ্ছে। দেখুন, এখন তো মাননীয় প্রধানমন্ত্রীজির নতুন করে আর কিছু বলার নেই, কারণ ওনার রাম মন্দির ইস্যুটা পুরোপুরি ফ্লপ করেছে। ফলে ওনাকে এখন এইসব গল্পগুজবই বানাতে হবে। অনুপ্রবেশ যদি বর্ডার ক্রস করে হয়ে থাকে তাহলে আমাদের একটাই বিনীত প্রশ্ন, বিএসএফ সেখানে কি করছিল এবং বিএসএফ কারা কন্ট্রোল করে? প্রথম প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে ছিল, বিজেপির উদ্দেশ্যে নিশ্চয়ই কারো প্রশ্ন রয়েছে। আপনার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে, শঙ্কুদেব পণ্ডা। হ্যাঁ, আমার বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন আছে যে বর্ডারে তো কি নাম আপনার? আমার নাম সোমরাজ পাল। আচ্ছা, প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন আছে যে বিএসএফ ফোর্স তো পাহারা দিচ্ছে, তো সেখানে রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা এপারে আসে কি করে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র বর্ডার টপকে বা বলার গোলে কেউ চলে এলেন তাহলেই অনুপ্রবেশটা আটকানো গেল, এটার থেকেও বড় অপরাধ সেই অনুপ্রবেশকারীর যদি ফলস আইডেন্টিটি জেনারেট করে দেওয়া হয়। এই ফলস আইডেন্টিটিটা জেনারেট করার পুরো দায়িত্ব নিয়েছে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস। আপনাদের আমি একটা স্পেসিফিক উদাহরণ দেবো। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের আগে তৃণমূল ভবন ছিল তপসিয়াতে, তার ঠিক পেছনেই জাভেদ খানের এরিয়াতে গুলশন কলোনি ছিল। ইউপির এসটিএফ এসে 18 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। আপনাকে বুঝতে হবে যে প্রশাসন নিজেই যদি জালি ভোটার কার্ড তৈরি করে দেয়, আধার কার্ড তৈরি করে দেয়, তারপর তাদের আইডেন্টিফাই করা অনেক অসুবিধা হয়। প্রশ্নটা ছিল সেই উত্তরটা উনি বলছেন যে বিএসএফ বসে আছে সীমান্তে, তাহলে অনুপ্রবেশকারী ঢুকছে কি করে, রোহিঙ্গা ঢুকছে কি করে? শুনুন না, এই যে কৌশিক বাবু যেটা বললেন, শুনুন না, কৌশিক বাবু নিজের দলকে জিজ্ঞেস করুন যে নিশীথ প্রামাণিক অন্তত 14টা চিঠি দিয়েছে সরকারকে পুরো ফেন্সিং করবে বলে। কেন জমি দেওয়া যাচ্ছে না? কেন বর্ডারে হচ্ছে ফেন্সিং করানো যাচ্ছে না? কেন সিসিটিভি লাগানোর জন্য ওরা জমি প্রোভাইড করছেন না? কারণ ওনারা ওদের যে এই ইম্পোর্টেড ভোট ব্যাংক যেটা নিয়ে আসেন ওখান থেকে আমদানিকৃত ভোট ব্যাংক, সেটাকে নষ্ট হতে দিতে চান না। তাই এসব সহযোগিতা করছেন না কেন্দ্রের সঙ্গে, এরকমই অভিযোগ। দেশের বাইরেও করেন, দেশের ভোটার বলছেন কৌশিক বাবু। দেখুন, যারা পশ্চিমবাংলার সংস্কৃতি কিছু বোঝে না এবং বাংলাতে সংস্কৃতির সম্পর্ক নেই, একটু বলতে দিন। উনি বলেননি তোমার মাঝখানে একটু কালচারাল ডিবেট করুন। শঙ্কুদেব প্লিজ। সাংস্কৃতিক ডিবেট করব মানে? আরে আপনি উনি তো তোমার মাঝখানে বলেননি, প্লিজ। ওকে ওকে প্লিজ 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 ওকে ক্যারি অন। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা ইম্পোর্টেড নেতা এনে পশ্চিমবঙ্গে, একটু মাইক্রোফোনটা মুখের কাছে, যারা ইম্পোর্টেড নেতা এনে পশ্চিমবঙ্গে প্রচার করাতে চায় তারা কিন্তু ইম্পোর্টেড ভোটারের কথাই বলবে। আজকে তোমার বলার সময় বলবে প্লিজ, তোমার বলার সময়, তোমার বলার সময় বলবে। প্রতিমন্ত্রী, ওনার লজ্জা করা উচিত যে নিজে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে, নিজে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে তিনি বর্ডার সংরক্ষণ করতে পারছেন না। নিশীথ প্রামাণিকের লজ্জা করা উচিত। আর শঙ্কুদেব পণ্ডারা জবাব দিন কেন্দ্রের সাথে রাজ্য অসহযোগিতা করছে। ওকে ওকে এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে, রামনবমী নিয়ে রায়গঞ্জে গিয়ে, রামনবমী নিয়ে, রোহিঙ্গা নিয়ে আরো বেশি আক্রমণাত্মক নরেন্দ্র মোদী। রায়গঞ্জে কেন, কিসের জন্য, কিসের সমীকরণে? দেখুন।
नमस्कार। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগেই 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। जो विभाजन के खिलाफ थे उनके लोग नागरिकता नहीं देना चाहते, इसके बारे में झूठी अफवाहें फैलाती है। लेकिन टीएमसी ने बांग्लादेशी, रोहिंग्या ऐसे घुसपैठियों को बंगाल की डेमोग्राफी और कानून व्यवस्था बिगाड़ने की परमिशन दे रखी है। उन्हें ये लोग संरक्षण देते हैं। इन लोगों ने अपना वोट बैंक बढ़ाने के लिए बंगाल के भविष्य को दांव पर लगा दिया है। একটা যে মাছ দেখেন, মাথাটা হচ্ছে ক্যাব আর লেগাটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, জনজাতি থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। শুক্রবার ভোট শুরু, মঙ্গলবার উত্তরবঙ্গে মোদী এবং মমতার সভা। এদিন দুই দিনাজপুরে সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, তারপরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। 2019-এ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জেতে বিজেপি। জেতা আসনে এবার প্রার্থী বদল করেছে পদ্মশিবির। গতবারের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে কলকাতা দক্ষিণে টিকিট দিয়েছে। এই কেন্দ্রে প্রচারে গিয়ে মোদীর চড়া সুর যা বললেন তাতে অনেকেরই প্রশ্ন, এটা কি মেরুকরণের শান? রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, করণদিঘি এবং হেমতাবাদ বিধানসভা এলাকা মুসলিম প্রধান। এই 5 বিধানসভা এলাকায় মুসলিম ভোটের হার 30 থেকে 50% মধ্যে। এই অঙ্ক মাথায় রেখেই কি রায়গঞ্জের সভা থেকে ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান দিলেন মোদী? প্রশ্ন নানা মহলে। रामनवमी की शोभा यात्रा की নিউজ 18 বাংলা। সপ্তর্ষির কাছে যাব। আজকে এই যে অনুপ্রবেশকারী কি ভোট ব্যাংক, এই প্রশ্ন আজ থেকে নয়, বাম আমলে তখন তৃণমূল আবার অভিযোগ করত। আজ যে ক্ষমতায় আসবে অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা, এই অনুপ্রবেশকারীরাই কি আমাদের ভোট ব্যাংক এখানে? না, দেখুন, আমার যেটা এখানে কথা, তৃণমূল কংগ্রেসের কথাতে পরিবর্তন আসে। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটার একটা ইলেকটোরাল রোল ডেপুটি স্পিকারের দিকে ছুঁড়ে মেরে বলেছিলেন যে পশ্চিমবাংলায় বামপন্থীরা জেতে, কারণ একদম বাইরের ভোটাররা বামপন্থীদেরকে জেতায়, এবং তাই জন্য পশ্চিমবাংলাতে উনি এনআরসি তো তখন নয়, এনআরসির মতন কিছু একটা দাবি করেছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো সামঞ্জস্য নেই। কিন্তু আমার আজকে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এইখানে দাঁড়িয়ে দুজন রাষ্ট্রনায়ক উত্তরবঙ্গে ভোট প্রচারে রয়েছেন, তাদের কথার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে, কিন্তু যেগুলো উঠে আসেনি উত্তরবঙ্গের মানুষের যেগুলো দাবি, সেগুলো আমি একটু তুলে ধরতে চাই। ধরুন শিলিগুড়িতে ভিডিওকন হাব, কোনো কথা নেই। ধরুন চকচকাতে জুট শিল্প ঢুকছে, সেটাকে কি করে তোলা যায়, কোনো কথা নেই। ধরুন দিনহাটার মতন মহকুমা, সেই মহকুমাতে 2টো বিধানসভা অঞ্চল, সেই মহকুমাতে একটা মাত্র কলেজ, কোনো কথা নেই। কিন্তু অনুপ্রবেশকারীও তো অনুপ্রবেশকারী একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়, ব্যাপার, গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ভোটের রাজনীতিতে শুধু অনুপ্রবেশকারী আচ্ছা। আর শুধু ক্যা আচ্ছা। নিয়ে যদি ভোটে নেওয়া হয়, আচ্ছা। ডেভেলপমেন্ট থাকবে না, এডুকেশন থাকবে না, এমপ্লয়মেন্ট তুমি থাকবে না। বলছো দুটো দলই একই রকম? অবশ্যই দুটো দলই তো, কেউ তো একটা কথা শঙ্কুদেব বলে পান্ডা আঙুল অন্য তুলেছে, কথা আমি বলছে একটু না। বলার সুযোগ দিই। আমার শুধু এক লাইন বলার আছে যে 34 বছরের সব মনে ছিল না তোমার? 34 বছরে তোমরা কি করেছিলে?
34 বছর উত্তরবঙ্গটা লুটেছো, তাই কি উত্তরবঙ্গে এত বিক্ষোভ? লোকেরা আলাদা হয়ে যেতে চাইছে? না না, 34 বছরের হিসেব দিতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমাকে এই বছরের হিসেব নিতে হবে। এই আজকে বছরের মোদি হিসেব নিতে হবে। এসছেন, কৌশিক কি বিশ্বাস কথা একেবারে বলছেন, মমতা সিপিআইএম এর বন্দ্যোপাধ্যায় কি বিজেপি বলেছেন নিয়েছে, সেই হিসেবে আমি তৃণমূলকেও কথা নিতে বলবো। হবে, কারণ বারবার বলা হচ্ছে উন্নয়নের বিষয়ে কোনো কথা নেই। দেখুন, একটা ব্যাপারে আমি সিপিএম প্রবক্তার সঙ্গে একমত, সেটা হচ্ছে নিশ্চিত করেই নির্বাচনের সময় জনতার দরবারে কি কাজের খতিয়ান দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি ওনাকে একটু রেকটিফাই করে বলবো এই বছরের না, গত 5 বছরের হিসেব আচ্ছা। নিতে হবে, গত 5 বছরের হিসেব নিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার প্রতিপক্ষ যখন খুব একটা মানে ইমোটিভ ইস্যু তোলে, সেই ইস্যুটাকে কাউন্টার Okay. করার দায়িত্ব কিন্তু আমাদের উপর Okay, বর্তায়, okay. যাতে মানুষকে মানে বিভ্রান্ত BJP করা না যখন যায়। এই ইস্যু সেই তুলছে, জন্যই তখন আমরা counter counter দিয়ে এই ইস্যু তুলে আসছে তৃণমূল, অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুটাকে বাড়িয়ে তোলা হচ্ছে, কিন্তু আরো ইস্যু রয়েছে। এই ইস্যু নিয়ে কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে আছেন, এবং আরো অন্যান্য ইস্যু রয়েছে, টাকার পাহাড় রয়েছে, তল্লাশি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আবার জনতার দরবার নিয়ে। জনতার দরবারের সঙ্গে থাকুন, কারণ জনতা আছেন, নেতারাও আছেন। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। জনতার দরবার আবার চলে এসেছি। জনতার দরবার নিয়ে জনতা আছে, নেতারা আছেন, আর যার যেটা দাঁড়ালো, তৃণমূল বলছে যে আসলে একটা ইস্যু তুলে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নিয়ে, সেই ইস্যুর পাল্টা বলতে হচ্ছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এই নিয়েই যে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কথা বলছেন, তাতে কাদের উন্নতি হয়েছে, কাদের কি হয়েছে, সমস্ত কিছু বলছেন। মোদী বলছেন মোদীর গ্যারান্টি, সেই মোদীর গ্যারান্টির মধ্যে উন্নয়ন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা অস্বীকার করছেন। উন্নয়ন নিয়ে তো কথা হচ্ছেই। আচ্ছা, একটা একটা করে উত্তর দেওয়া যাক। গতকাল অমিত শাহ ত্রিপুরায় গিয়ে বলেছেন আমাদের এবার জিতিয়ে আনুন, আমরা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ বন্ধ করে দেবো। তোমরা আর্কাইভ খুঁজে দেখো, একদম কোট আনকোট এটা বলেছে। এবার ত্রিপুরাতে সরকার আমরা চালাচ্ছি না, কেন্দ্র সরকার আমরা চালাচ্ছি না। অর্থাৎ শুধু বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিলে তার কোনো ক্রেডিবিলিটি থাকে না। এবার আসা যাক হচ্ছে এই গ্যারেন্টি নিয়ে। রায়গঞ্জে বিজেপি নিজেরাই বলছে তাদের সংসদ কিছু কাজ করেনি, সেই কারণে তাকে ফার্স্টে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে, তারপর ক্যান্ডিডেট থেকে সরিয়ে দিয়েছে। এমন তো হতে পারে না যে আলাদা আলাদা ইয়ার্ডস্টিক। নাম্বার 2, উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। দার্জিলিংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি বিধায়ক বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। একদিকে জিটিএ নিয়ে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি, আজকে নরেন্দ্র মোদী কি বলছেন, দুর্নীতি নিয়ে আলোচনা করছি। জিটিএ এর শিক্ষা নিয়ে দুর্নীতি, কারা কারা অভিযুক্ত? একদিকে বিমল গুরুং, যে হচ্ছে বিজেপির এখন জোট সঙ্গী বা প্রধানমন্ত্রী বলছেন একজন মন্ত্রীর ঘর থেকে পাওয়া যাচ্ছে খুব কোটি ভালো কোটি কথা। টাকা। এখানে ওনারা অভিযোগ করেছেন 662, এবং নট আ ম্যাটার অফ জোক, বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ অ্যাক্ট আছে। ইউএপিএ অ্যাক্ট কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়া হয় না। সেই ইউএপিএ অ্যাক্ট অনুযায়ী একদিকে বিমল গুরুং আজকে রাজু বিস্তাকে সাপোর্ট করছে, উল্টো দিকে অনিত থাপার নাম এফআইআর এ আছে। অনিত থাপা তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, তার চিফ ইলেকশন এজেন্ট, একসঙ্গে সাইমালটেনিয়াস হতে পারে না। এবার হচ্ছে কুচবিহার, উত্তরবঙ্গে আলোচনা হচ্ছে অনন্ত মহারাজ, তিনি বিজেপিকে সাপোর্ট করছেন, বিজেপি সাংসদ, সাংসদ। উল্টো দিকে গ্রেটার কুচবিহারের যারা আদি নেতা তারা বলছে তৃণমূলকে সাপোর্ট করছে। সমস্যাটা কোথায় হচ্ছে এবার বলি। এবার সংক্ষেপে সমস্যাটা হচ্ছে গিয়ে সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে আপনারা এপ্রিল ফুল, যারা উল্টো দিকে বসে আছেন। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ডায়মন্ড হারবার। এতদিন ধরে পর্বত মুশিকটা আমি আসবো ডায়মন্ড হারবারে আসবো, কিন্তু তুমি যে দুর্নীতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললে, এবার নির্বাচন কমিশন তো দিয়ে দিয়েছে, ইডি, সিবিআই, সমস্ত কেন্দ্রীয় এজেন্সি। আমি একটা কথা বলি, ধরো জন বার্লার ওপরে কি কি আছে, দুটো মানুষের ইস্যু আলোচনা করা যাক। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি 5 বছরে বাড়েনি, দায়িত্ব আমার ছিল, সংসদের ছিল, তিনি মন্ত্রী ছিলেন। আর হচ্ছে অগ্নিবীর, এটা কিন্তু স্বীকার করতে হবে, উত্তরবঙ্গ থেকে গোর্খা রেজিমেন্ট সহ সব থেকে বেশি সংখ্যক সেনাবাহিনীতে যায়। আরে এখানে সিভিক পুলিশকে তুমি কন্ট্রাকচুয়াল করছো, সেনাবাহিনী কন্ট্রাকচুয়াল করছো, ছ্যাবলামো হচ্ছে। ওকে, যেটা দুর্নীতি, যে দুর্নীতির প্রসঙ্গ তুললে, সেই দুর্নীতির প্রসঙ্গে তো নির্বাচন কমিশন তৎপর। আজকেই
এর আগে দেখেছি হেলিকপ্টার তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে রাজনীতি গরম। আজকে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কনভয়ে নাকা চেকিং। আর আজকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন প্রচারের পর নাকি টাকা ছড়াবে বিজেপি। দেখুন। আরে বাবা, যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না, ম্যাজিস্ট্রেট আপনারা গাইডলাইন নিয়ে আসুন। স্যার একটা গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাইন নিয়ে আসুন ম্যাজিস্ট্রেট স্যার, আপনি চেক করতে পারেন, পুলিশ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি, কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার আছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক, সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাটে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। সেকড়া ঠুকঠাক, কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করে যে মানুষকে পণ্য। তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। জনতা প্রশ্ন করছে, নেতা মানেই কি টাকা, দল মানেই কি এরকম কোটি কোটি টাকা? জনতার প্রশ্ন, জনতার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন বিজেপিকে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে টাকার বিনিময়ে বিধায়ক কেনার অভিযোগ আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আসবো 1 মিনিট। তৃণমূলের উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে? আপনার তৃণমূলকে ভোট মানে কি টাকার লেনদেন, এই টাকার রাজনীতিকে কি আপনি সাপোর্ট করেন? ওকে, প্রথমে শঙ্কুদেব পণ্ডা। ভাই, তোমার এখানে তৃণমূল কংগ্রেস 4টে বিধায়ককে তুলে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করেছে। কত টাকাতে ডিল করেছে আগে জিজ্ঞেস করো। তোমরা তো বিদেশে ঘুরতে চলে যাও, রাজ্যে কি হচ্ছে আগে দেখো। এখানে বাংলার চ্যানেল, বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, তাই বুঝতে হবে টাকা যদি কেউ ছড়াচ্ছে, টাকা দিয়ে যদি কেউ বিধায়ক কিনছে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস, এবং করেছে বলেই আজকে নিজেদের লোক নেই, আমাদের থেকে লোক টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করতে হচ্ছে। এ রাজ্যে কৌশিক বিশ্বাস সমর্থন করেন কিনা তার সঙ্গে জুড়ে গেল ওইটা যে আপনারা নাকি 4টে বিধায়ক 7টা বিধায়ক এরকম টাকা দিয়ে কিনে নিচ্ছেন। দেখুন, আমি আগে ওনার প্রশ্নের উত্তরটা দিই।
দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে কোনো রকমভাবে ভোটদানের ক্ষেত্রে টাকার লেনদেন সমর্থন করে না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটি অসাংবিধানিক কাজ। তাহলে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিটিসাইজ করছেন। দাঁড়ান, আমাকে বলতে দিন, আমি কমপ্লিট করিনি। না, আমি তো শুনলাম যে উনি বলছেন টাকা নেবেন। আমাকে বলতে দিন একটু কমপ্লিট। উনি যিনি প্রশ্ন করেছিলেন তিনি Okay, একটা বলুন, জেনারেলাইজড প্রশ্ন করেছিলেন। সেই জেনারেলাইজড প্রশ্নের যে জেনারেলাইজড উত্তর হয় সেটা দিলাম। এবার স্পেসিফিক প্রশ্নে আসছি। আমাদের মাননীয় সাধারণ সম্পাদকের কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনটা আছে এবং এটা আমরা আগের নির্বাচনেও দেখেছি। এটা আমরা এমনকি বিধানসভার নির্বাচনে, আমি আপনাকে অন রেকর্ড বলছি, আমরা কলকাতাতেও দেখেছি, হাতে নাতে ধরেও ছিলাম আমরা। এই যে বিজেপি টাকার থলি নিয়ে বেরোয় 24 ঘন্টা আগে, সেইটাই অভিষেক কারণ দেখুন বিজেপির হাতে প্রচুর টাকা, যাদের পার্টি অফিস 700 কোটি টাকা দিয়ে বিজেপির হাতে প্রচুর টাকা, পার্টি আমাদের অফিস এই 700 কোটি টাকার পার্টি অফিস সম্ভবত পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নেই। কি কম্পিটিশন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিনতেই পারবে। আচ্ছা, ওর কাছে কাগজ পাওয়া গেছে। এখানে যারা আছে, আমার নাম অভিষেক। আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে রায়গঞ্জে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছে তিনি কৃষ্ণ কল্যাণী, অবশ্যই বিজেপির একজন ইনকামবেন্ট বিধায়ক। কিন্তু এই একই দোষে কি তাপস রায় দুষ্ট নন? তাপস রায় অন ইয়ার তোমাদের আর্কাইভে বলেছিল ওনার বাড়িতে ইডি পাঠিয়েছে নান আদার দেন সুদীপ ব্যানার্জি, এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন উত্তর কলকাতায় দুটো বিজেপি হবে, একটা অফিসিয়াল বিজেপি, আরেক যে হচ্ছে তৃণমূলের আদতে থাকা বিজেপি। নাও কোয়েশ্চেন ইজ, তাপস রায় কি বললেন যে আমার বাড়িতে ইডি পাঠানো হয়েছে, আমাকে এটা করেছে, সেটার প্রতিবাদ করতে উনি বিজেপিতে চলে গেলেন। মাই কোয়েশ্চেন ইজ, হয় উনি টাকা নিয়েছেন বা দেননি, তার একমাত্র গন্তব্য জেল না হয় কি করে বিজেপি অফিস হতে পারে? সপ্তর্ষি, এখানে কি সেই রকম ভাবে দেখা যায় যেটা শঙ্কুদেব পণ্ডা বললেন, যে এই যে টাকা নিয়ে বিধায়ক কেনা বেচার রাজনীতি? আমার কথাটা খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ। তিনি যদি এই কথাটা বলেন যে টাকা নিতে এলে নাও, তারপরে নিয়ে বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দাও, উনি এটা বলতে পারতেন টাকা দিতে বলেছেন আপনাদের টাকা নেবেন না। না, কি করে আপনাদের টাকা হয়? কালো টাকা যেটা নির্বাচনে আসবে সেটা মানুষের টাকা কি করে হয়? ইলেকট্রাল বন্ডের টাকা হতে পারে, যে টাকাটা তৃণমূল আর বিজেপি ভাগ ভাগ করে নিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির টাকা, সেই টাকা সাধারণ মানুষ নেবে, এ কথা বলতে পারে কিনা এই নিয়ে আমার প্রশ্ন রয়েছে। রাজ্যকে দিচ্ছে না, সেই টাকাটাই মনে করবেন দিচ্ছে। এইভাবে নির্বাচনী প্রচারে এই জিনিস করা যায় না। ওকে, কৌশিক বিশ্বাস 20 সেকেন্ড। দেখুন, আপনারা যদি অভিষেকের পুরো বক্তব্যটা শুনে থাকেন তাহলে দেখবেন অভিষেক বলেছে যে 5 বছর ওরা আপনাদের সঙ্গে বেইমানি করেছে, মানে কেন্দ্রীয় সরকার। আপনি একটা দিন ওরা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র, মাঝখানে যে প্রসঙ্গটা উঠলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে এত সময় লাগলো কেন, বিরোধীরা প্রশ্ন তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশেষে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হলেন বিজেপির, দেখুন। 19 এপ্রিল ভোট শুরু। 16 এপ্রিল 42তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাসফুলের এই হেভিওয়েটের বিরুদ্ধে পদ্মের হয়ে কে লড়বেন, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। অনেকের নাম শোনা গিয়েছে, সেই নিয়ে অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। শেষমেশ ডায়মন্ড হারবারের ভূমিপুত্রের উপরেই ভরসা রাখল বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য, বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ, রেলের পিএসসি কমিটির প্রাক্তন সদস্য। 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন, দুবারই হেরে যান। এবার আবার তিনি বিজেপির টিকিটে লড়বেন ঘরের মাঠে। কেউ জিতলে তো কেউ হারবেই, শুধু আমি কেন, যারা বাকি প্রার্থী একজন জিতলে বাকিরা তো হারবেই। 2014 এখানে বিজেপির প্রভাবটা কম ছিল। সাউথ 24 4টে সিট ছিল, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। তাই সে সময় যাদবপুর এবং জয়নগরের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম এবং মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই।
কোনো ভোটই করতে দেয় না, সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। বিজেপি প্রথম পর্বের তালিকা ঘোষণা করে 2রা মার্চ। এ রাজ্যে 42তম প্রার্থীর নাম ঘোষণা হলো 16ই এপ্রিল। বিজেপি সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়ে দলের ভিতরেই মতভেদ ছিল। একাধিক নেতার নাম উঠে আসে। সংঘ পরিবার প্রথম থেকেই চেয়েছিল স্থানীয় নেতাকে প্রার্থী করতে, কিন্তু বিজেপির একাংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে হবে। শেষমেশ ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। দুনিয়ার সবচেয়ে বড় পার্টির একজন প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। তিনি নিজের বাড়িতে দাঁড়িয়ে, নিজের মাঠে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ওখানে গ্রাম গ্রাম জানেন, ওখানে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছেন, পুরো কর্মীরা তার বিরুদ্ধে লড়াই করবেন। কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, মানে মাঠে গিয়ে খেলবো না, গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। তো আজকে যাই হোক, কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবার কেউ একটা নাম ঘোষণা হয়েছে, সে তো তার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারিত হয়েই আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম বিজেপির রাজ্য কমিটির সদস্য ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ। 10 বছর পর আরও একবার। নিউজ 18 বাংলা। আর এক্ষেত্রে আমি কোনো প্রশ্ন করব না, কারণ জনতার প্রশ্ন আছে তৃণমূল এবং বিজেপির উদ্দেশ্যে। কারণ প্রতিদিন আমরা একজন করে প্রার্থীকে লাইভে বসাই। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির প্রার্থী, তিনি আজকে আছেন, আমার সঙ্গে কথা বলবেন আর কিছুক্ষণের মধ্যেই। বিজেপির উদ্দেশ্যে কার প্রশ্ন? প্লিজ তাড়াতাড়ি। আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে, আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে এত দেরি করলেন কেন? ওকে, কোথাও কি প্রার্থী পেতে অসুবিধা হচ্ছিল? ওকে, তৃণমূলের প্রশ্ন, হ্যাঁ বলুন। স্থানীয় নেতাদের যে বিজেপি প্রার্থী করছে তাতে কি আপনাদের লড়াই একটু হলেও কঠিন হলো? শঙ্করদেব পণ্ডা। দেখুন, এটা আমাদের রণকৌশল ছিল। আমরা অলরেডি আমাদের কাছে প্রার্থী কখন দেওয়া হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, নির্বাচনের আগের দিন দিলেও আমরা জিতবো, কারণ আমাদের এখানে সংগঠন হচ্ছে একটা বহমান প্রসেস। সংগঠন যাকে প্রার্থী করবে সে ওকে, বুঝতে পারা গেছে। কৌশিক বিশ্বাস, নির্বাচনের আগের দিন হলে পরেও ডায়মন্ড হারবারে জিতবে বিজেপি? না না, সেটা দেখুন, স্বপ্নে পোলাও রাঁধলে কম ঘি দেওয়াটা ঠিক না, ও আর একটু বেশি ঘিও দিতে পারে। তবে অভিজিৎ দাসকে একটা দিকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিনন্দন জানাবো, জামানত জব্দ হবে জেনেও যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন তার কিন্তু রাজনৈতিক। রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, তবে তার আগে সপ্তর্ষি প্রতিকুর রহমান দাঁড়িয়েছেন। যেটা প্রশ্নটা ছোট্ট করে উত্তর দিন এক সেকেন্ড। স্থানীয় কেউ প্রার্থী হলেও সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের কিছুই নয়, তার কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক পরিকাঠামো এবং জনসংযোগ অত্যন্ত মজবুত। 20 সেকেন্ড করে প্লিজ। অভিজিৎ দাস মানে সেটিং তত্ত্ব পাস। হ্যাঁ, অভিজিৎ দাস মানে সেটিং তত্ত্ব পাস। ওকে, এই হলো হচ্ছে কথা। বেশ, আমাদের পরিষ্কার কথা, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রতিকূল, অন্য কেউ নয়। ওকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ, মানে সমস্যাটা হচ্ছে এই যে তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী বা বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থীর এই যে পর্বতের মুশিক প্রসবটা না হলেও হতো। দুজনেই বলছেন সেটিং তত্ত্ব, আমি জানি দুজনেরই সেটিং তত্ত্ব। এবার আমাদের সেটিং তত্ত্বে আসি। রচনা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়েই একটু লাইভে বসিয়েছি হুগলির বিজেপি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা 1 to 1 করি, কোনো বিতর্কের মধ্যে রাখি না। সিপিআইএম, বিজেপি, তৃণমূল প্রার্থী সবাইকেই। রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। রচনা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, সকলের ভালোবাসায় দিন ভালো কাটছে। থ্যাংক ইউ। এবার চলে আসি বাস্তবে, ক্যামেরা, লাইট, অ্যাকশন। সেই অ্যাকশনের পরে এবার তো সরাসরি অ্যাকশনে পড়ে যাচ্ছেন, কিরম ভাবে দেখছেন বিষয়টা? দারুণ অভিজ্ঞতা, অন্য ধরনের অভিজ্ঞতা। মানুষের সাথে ইন্টারাকশন করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সাথে তাদের ঘরের সামনে কথা বলা, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা, অন্য রকমের অনুভূতি। আর মানুষের ভালোবাসা পাওয়াটা তো একটা আশীর্বাদ ঠাকুরের, সেটা খুব ভালো রকমভাবে উপলব্ধি করতে পারছি যে
অ্যাকচুয়ালি মানুষ কতটা আমাকে ভালোবাসেন আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। আচ্ছা, এই যে রিল থেকে রিলে তো আর এরকম কটাক্ষ শুনতে হয় না, অনেকে বসে আছেন, তো রিয়েলে অভিজ্ঞতাটা কেমন? এটা কি খুব কঠিন মনে হচ্ছে? দেখো জীবনটাই তো ভীষণ কঠিন। আচ্ছা, লাইফ ইজ অলওয়েজ টাফ অ্যান্ড লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল। কোনো জিনিসটাই তো স্মুথ নয়, ইজি কিছুই জীবনে আসে না। সব কিছুর জন্যই পরিশ্রম, স্ট্রাগল, কঠিন জীবন। তো সেইভাবে তো ডেফিনেটলি আমার যবে থেকে আমি আমার জীবনে কাজ শুরু করেছি তবে থেকেই জীবন কঠিন, এটাও আমার কাজের মধ্যেই পড়ছে এবং ডেফিনেটলি নাথিং ইজ আবার সেই কাজের মধ্যেই আসি টেলিভিশন অ্যাঙ্কারিং। কোন একটা রিয়েলিটি শোয়ে টেলিভিশন অ্যাঙ্কারিং কঠিন না ভোটে লড়াই করাটা কঠিন? দিদি অ্যাঙ্কারিংটা অন্যরকম একটা কাজ আর ভোটের কাজটা একদম অন্যরকম একটা কাজ। বাট সব যেটা প্লাস পয়েন্ট, যেটা একটুখানি মিল হলেও হতে পারে, সেটা হচ্ছে যে সবটাই মানুষের সাথে কাজ। দিদি নাম্বার ওয়ানটাও সাধারণ মানুষের সাথে আমি প্রত্যেক দিন কথা বলি, আর এটা তো সাধারণ মানুষের জন্যই কাজ, কিন্তু সেখানে আমি কাজ করতে পারবো এই সুযোগটা পাওয়ার জন্যে কাজ। তো কোনো একটা জায়গায় একটু মিল আছে, বাট দুটোই মধ্যে আবার একটু ডিফারেন্সও আছে, বাট ভেরি ইন্টারেস্টিং দুটোই। আচ্ছা, এই এবার তো ধোঁয়াতে আসতে হবে, কারণ এখানে তো বসে সবাই ধোঁয়া ধোঁয়া করছে। একটু ধোঁয়ার বক্তব্যটা আপনার দেখাই। প্রথম আপনি কি বলেছিলেন? ধোঁয়াতে নাকি মানে শিল্প দেখা যাচ্ছে, দেখুন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করুন। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। মানে আপনি রিলও বানিয়ে ফেলেছিলেন একটা ধোঁয়া নিয়ে, কি বলবেন? কি এত কটাক্ষ, এত বিদ্রুপ! ধোঁয়া ভাইরাল হয়ে গেছে, এখন এমন ভাইরাল হয়ে গেছে, মানে সাধারণ মানুষ এখন ধোঁয়া ধোঁয়া করছে। বাট আমি অ্যাকচুয়ালি এটা তো এখন মজায় চলে এসছে। বাট সত্যি কথা বলতে গিয়ে আমি দেখেছিলাম যেটা, সেটাই আমি বলেছিলাম। যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে শিল্প নেই কেন, শিল্প এতগুলোই আছে, তাই জন্য আমার মনে হয়েছিল। এবং আপনারা জানেন যে আরেকটা পোস্ট গেছে আমার, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, রাইস মিল। তো রাইস মিলটা ফ্যাক্টরির মধ্যেই পড়ে, শিল্পর মধ্যেই পড়ে। এবং শুধু রাইস মিল বলে নয়, বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেখানে, জিন্দাল স্টিলের ফ্যাক্টরি রয়েছে সেখানে, ইভি মেশিন যেগুলো তোমার 2 চাকা 3 চাকার, সেগুলোর প্রচুর ফ্যাক্টরি রয়েছে সেখানে। লজিস্টিক্স হাবস রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজনের। তো এরকম মানে প্রচুর রয়েছে। তো যখন যেরকম পারবো এবার থেকে, কারণ আমার ধোঁয়াটাকে তো বলা হয়েছিল সিগারেট আর বিড়ির ধোঁয়া, সেটা শুনে আমি খুব হেসেছিলাম। হ্যাঁ, আমি এইখানেই বলছি, লকেট চট্টোপাধ্যায় বলেছেন তো এটা সিগারেটের ধোঁয়া। ও অনেক কিছু বলছে, সেটা নিয়ে প্রত্যেকটা যে কথা যদি আমি এখন রিপ্লাই দিতে চাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। যে যার মতন কথা বলছে, যে যার মতন বলে যাচ্ছে বলুক, আমি আমার মতন চলছি, তারা তার মতন চলুক। সব প্রশ্নের উত্তর দিতে গেলে তো সময় নষ্ট হবে। উনি যেটা বলেছেন যে সিঙ্গুরে কৃষক কাঁদছে, এটা সিগারেটের ধোঁয়া। আপনি ধোঁয়া ধোঁয়া করছেন, সিঙ্গুরে কি সত্যি কাঁদছে? একদম না, একদম না। আচ্ছা, আজকে হুগলি জেলাতে কৃষির জন্যই হুগলি জেলা এত ফেমাস, তার সাথে তো শিল্প আছে। এবং স্পেশালি সিঙ্গুর এত তোমার চারিদিকে ফার্মিং হচ্ছে, এবং কৃষক বন্ধুরা এত সেখানে খুশি, তাদের ঘরে যাচ্ছি আমি, তাদের সাথে আমি কথা বলছি, তাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি। তারা মন প্রাণ দিয়ে কৃষি জীবন করছে। এবং তাদের সাথে আমি যখন তাদের সাথে খেতে গিয়ে আমি তাদের সাথে কথা বলছি, এবং সেই আলুর খেতেও আমি নেমে গেছি, যেখানে ধান চাষ হচ্ছে সেখানে গিয়ে আমি পর্যন্ত নেমে গেছি, এবং তাদের সাথে গিয়ে আমি দেখেছি, কথা বলেছি। আমি ভীষণ খুশি, এইটা ভেবে খুশি যে তারা ভালো আছে। তো আমি কোন দিক দিয়ে বলবো যে তারা খুশি নন, বা তারা কোনো একটা দিক দিয়ে কোনো রকমভাবে তারা সাফারার, কোনো রকমভাবে তারা সাফারার নন। আমাদের দিদি সেরকম কাজ কখনো করেননি, আর আমাদের দিদি সেরকম কাজ কখনো করবেন না যেখানে মানুষের চোখের জল। আপনি তো সুন্দর ব্যঙ্গ বিদ্রুপের জবাব দিচ্ছেন। এই যে গরুর রচনা, না খারাপ এই জন্যে লাগছে না, কারণ যারা জানেন
যে অ্যাকচুয়ালি রচনা কি বিষয় এই কথাগুলো বলছে, তারা কিন্তু এই মিমের প্রশ্রয় দেবে না এবং তারা এই মিমটাকে সাপোর্টও করবে না এবং সেখানে লাইকও দেবে না। যারা অ্যাকচুয়ালি জানে না যে কোন পরিপ্রেক্ষিতে রচনা ব্যানার্জি এই কথাগুলো বলছে, তারাই শুধু এরকম ধরনের মিমের সাপোর্টার এবং তারাই এরকম ধরনের মিম বানাচ্ছেন, বা বিরোধী পক্ষের যারা সাপোর্টার তারা এই জিনিসগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। আমার সবসময় আমি যে কথাটা বলি আমি সবসময় সেই কথাটার পাশে সবসময় দাঁড়িয়ে থাকে। আই নেভার চেঞ্জ মাই ওয়ার্ডস। আর আমি যখন বলেছিলাম যে দুধ দই অসাধারণ, আমি এখনও সেই জিনিসটাতেই স্টিক করে আছি যে দইটা সত্যি অসাধারণ। আর একটা দই বা ছানা, আমাকে তারা বললো যে প্রতিদিন ভোর 4টের সময় নাকি সিঙ্গুর থেকে ছানার ট্রেন, নামই হয়ে গেছে ছানার ট্রেন, কারণ সেখান থেকে ছানাটা কলকাতায় আসছে এবং সেই ছানা প্রতিটি মিষ্টির দোকানে সাপ্লাই হচ্ছে এবং সেখানে মিষ্টিটা তৈরি হচ্ছে, যেই মিষ্টি কিন্তু প্রতিটি ঘরে পশ্চিমবাংলায় যাচ্ছে এবং বিয়েবাড়িতেও তৈরি হচ্ছে। তাহলে সেখান থেকে কেন ছানাটা আসছে? বিকজ তাদের দুধ এত পিওরিটি এতটাই দুধের। তো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে রচনা ব্যানার্জি সেই কথাগুলো বলেছিল যে আজকে সিঙ্গুরের দুধ তাহলে কোন পর্যায়ে পিওর, যে আমরা সেখান থেকে ওই রকম একটা ভালো দই পাচ্ছি আর ওই ছানাটা আজকে পশ্চিমবাংলায় প্রতিটি মিষ্টির দোকানে যাচ্ছে। তারপরে গরুর খাটাল নিয়ে কি তার বলেছিলেন? পরিপ্রেক্ষিতে আমি বলেছি, এবং সেই একটা গাই বা একটা গরু যারা খাটাল চালায় বা যেখানে প্রচুর গরু চাষ করছেন মানুষরা এবং ঘরের মধ্যে যারা গরু রাখেন, তারাই তো একমাত্র জানতে পারবেন যে গরুকে কি খাইয়ে বড় করা হয়। এগুলো নিয়ে আপনারা প্রচুর মজা হাসি ঠাট্টা করতে পারেন, কিন্তু আমি আজকে যেহেতু হুগলি জেলার হয়ে দাঁড়িয়েছি এবং আজকে হুগলি জেলা অয়ন আমার জান প্রাণ সব কিছু বলতে পারো, তাদের দায়িত্ব আজকে আমার ওপরে রয়েছে, বর্তায় তাদের দায়িত্ব আমার ওপরে। তো তারা যখন কোনো ভালো কাজ করছেন এবং তারা যখন আমাদের পাশে সব রকম দিক দিয়ে সাপোর্টার, সেটা আজকে তুমি কৃষি বলো, সেটা আজকে তুমি গরু বলো, বা সেটা তুমি আজকে শিল্প বলো, বা সেটা তুমি আজকে আর্সেনিক জলটা যে পরিশোধনমূলক হয়ে গেছে, দিদি সেটার জন্যও কাজ করছেন কোটি কোটি টাকা ব্যয় করে, সেইটা বলো। উঠলে অনেক কথা হয় অয়ন, তোমার আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বলো, কন্যাশ্রীর টাকা বলো, শিক্ষাশ্রীর টাকা বলো, আঙুল চলতে থাকবে, আঙুলের কর শেষ হয়ে যাবে, দিদির কাজ শেষ হবে না, দিদির প্রকল্প শেষ হবে না। তো অয়ন সেইগুলো নিয়ে যদি এখন কথা বলতে যাও তাতে অনেক কথা বলবে, তখন আবার এগুলোকে নিয়ে আবার মিম বানাবে যে রচনা এত কিছু কথা বলছে। কিন্তু আমি তো বলবোই, আর তাতে যদি মিম হয় হোক, তাতে যদি মানুষ কটাক্ষ করে করুক, কারণ আমি যে কথা বলি আমি সেই কথার মধ্যে গুরুত্ব রাখি এবং সেই কথাগুলো প্রত্যেকটা যুক্তিযুক্ত বলি, আমি সেই কথাগুলো বলি এবং আমি সেই কথাতে সবসময় অনর, এবং আমি সবসময় আমি নিজে কোনোদিনও আমার কথা থেকে ব্যাক আউট করি না। আমি জানি আমি কি বলছি, তার আগে পিছুগুলো কেটে যদি মধ্যখান থেকে ওই জিসটুকু বার করে নিই, সেটা নিয়ে মিম করে মজা করানো হয়, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আপনি রাজনীতির কথা বললেন, কিন্তু এই যে রাজনীতির কঠিন জায়গায় যাচ্ছেন, রোদে পুড়ছেন, বিরক্ত লাগছে না? ঠান্ডা ঘরে তো আছেন। দেখো, রোদ গরমটাতে কষ্ট ডেফিনেটলি হচ্ছে, মিথ্যা কথা কেন বলবো, সবাই কষ্ট করছেন, আমিও কষ্ট করছি, সবাই কষ্ট করছেন ইন দ্য সেন্স যারা আমাদের টিএমসি প্রার্থীরা সবাই তো কষ্ট করে প্রচার করছেন, সকলেরই কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, প্রতিটি মানুষ করছে, আমরা তার থেকেও কষ্ট হচ্ছে যারা এতটা ভালোবেসে আমাদের জন্য দাঁড়িয়ে থাকেন রাস্তায়, মঞ্চে, সভায়, স্টেজে, তাদেরও কত কষ্ট হচ্ছে। তারাও তো আমাদের দেখার জন্য, আমাদের সাথে একটু হাত মেলানোর জন্য, আমাদের দুটো কথা শোনার জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারা যদি করতে পারেন তাহলে আমরাও তো তাদের জন্য এইটুকু করতে পারি। সেটা যদি ভাবো তাহলে কষ্টটা কষ্ট নয়। তবে হ্যাঁ, সব জিনিসেরই কষ্ট আছে এবং কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। তো ভোটের প্রচারও পরিশ্রমী কাজ আমরা করছি, সবাই মিলে সেটা করছি, আমাদের দিদির জন্য করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য করছি এবং করতে ভালো লাগছে। ঠিক আছে, এত কিছু বলছেন, আপনার সঙ্গে তো রয়ের কোনো সম্পর্কই ছিল না, সেই রাজনীতিতে এলেন কেন? রঙে অভ্যস্ত আপনি। অয়ন, এসছি, সব কিছুর একটা সময় থাকে, সেই জন্য হয়তো এসছি, মানে আমার মনে হয়েছে এটা হচ্ছে রাইট টাইম, দিস ইজ দ্য রাইট টাইম, যে সময় আমার রাজনীতিতে আসা উচিত। আর তার থেকে সেটা একটা কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে দিদি বলেছেন বলে। আমি দিদিকে ভীষণ সম্মান করি, বহু বছর ধরে আমি দিদির সাপোর্টার, অন্ধভাবে সাপোর্টার। আমি দিদিকে সাপোর্ট করি, দিদিকে সম্মান করি,
তাই জন্য কিন্তু রাজনীতিতে এই দলে নেতা মন্ত্রী বিধায়ক দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন, আপনাকে জবাবদিহি করতে হচ্ছে না? ইনিশিয়ালি কিছু হচ্ছিল, তারপর আর এখন খুব একটা হয় না, কারণ আমি তাদেরকে বলে দিয়েছি যে দুর্নীতির শুধু কথা বলা হয়, আইনত কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো আইনত প্রমাণের অপেক্ষায় থাকি। আইনতভাবে যদি যেদিন প্রমাণিত হয় তখন ডেফিনেটলি তার সাজাপ্রাপ্ত সে এবং সাজা পাওয়া উচিত তার, এবং দিদিও সাজা আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি যদি সেরকম দুর্নীতিগ্রস্ত হয় কোনো মানুষ, কোনো নেতা, কোনো নেত্রী প্রমাণিত হয়, দিদি সাজা দেবেন, সাজা সাপোর্ট করবেন। আদারওয়াইজ যদি প্রমাণিত না হয়, বিনা প্রমাণে তো তুমি যা ইচ্ছে করতে পারো। আচ্ছা, সবাই যেটা বলছে, আচ্ছা আপনি এই যে ভোটের প্রচার করছেন, ভোটের প্রচারে কি কি তুলে ধরছেন? ভোটের প্রচারের বিষয় হচ্ছে মানুষ যেটা বলছেন এবং মানুষ যা যা ফেস করেছেন, আর আমরা আমাদের তরফ থেকে যদি আমরা কিছু বলি সেটা হচ্ছে উন্নয়ন, দিদির উন্নয়ন, বাংলার দিদি যা যা প্রকল্প ভেবেছেন বাংলার উন্নয়নের জন্য, সেটা নিয়েই আমাদের মেইনলি এবারে 2024 লোকসভা ভোটের প্রচার। যে দিদি যা যা স্বপ্ন দেখছেন বাংলাকে নিয়ে, দিদি যা যা করছেন বাংলার জন্যে, সেটা নিয়েই আমাদের এবারে ভোটের মূল বক্তৃতা। শুধু টিভির জনপ্রিয়তা দিয়ে এগিয়ে আছেন আপনি? টিভি তো ডেফিনেটলি, কিন্তু টিভিতে এসেছে তো রচনা ব্যানার্জি ফিল্ম স্টার বলে, ছবির অভিনেত্রী বলে টিভিতে আসা, এবং টিভির পরে আজকে দিদি নাম্বার 1 ডেফিনেটলি ঘরে ঘরে এত জনপ্রিয় একটি শো, তার জন্যেও তোমার কিছুটা মানুষের ঘরে তো পৌঁছে গেছি এবং মানুষের এত ভালোবাসা পাচ্ছি, সব মিলিয়ে ডেফিনেটলি। কিন্তু লকেট তো অনেক দিন আগে থেকে এগিয়ে, লকেট এগিয়ে নয়, লকেট তো অনেক দিন ধরে রাজনীতিতে। লকেট ডেফিনেটলি আমার থেকে অনেক আগে রাজনীতিতে এসেছে এবং সে অনেক বেশি অভিজ্ঞ, আমি আগেও বলেছি, এখনও আমি তাতেই স্টিক করে থাকবো। শি ইজ আ সিনিয়র পলিটিশিয়ান, ভালো পলিটিশিয়ান, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার আছে, সেই দিক থেকে তো ডেফিনেটলি আমার থেকে এগিয়ে আছেন। আর লকেট আর আপনার মধ্যে সম্পর্ক, সমীকরণ? দেখো, ও তো বহুদিন আগে ছবির জগৎ থেকে চলে গেছে, আর আমরা যখন একসাথে কাজ করতাম সেটাও বহু বছর হয়ে গেছে। স্মৃতি ডেফিনেটলি অনেক মধুর, অনেক ভালো ভালো মজার আনন্দের স্মৃতি, সেই দিকে যদি ফিরে তাকাও তো অনেক ভালো ভালো স্মৃতি আছে, কিন্তু তারপরে বহু বছর আমাদের একসাথে দেখা সাক্ষাৎ হয়নি এবং ও অনেক আগে পলিটিক্স জয়েন করে গেছে, তখন আমি কখনো স্বপ্নেও ভাবিনি পলিটিক্সে আসবো, সেই সময় থেকে ও পলিটিক্স করছে, আর আজকেও আমার বিরোধী পক্ষের নেত্রী, তো সেই হিসেবে আমি তাকে রেসপেক্ট করি, সেই হিসেবে কোনো আমার কিছু বলার নেই তাকে, কিন্তু বিরোধী পক্ষের নেতৃত্ব বটেই, তা আমি আমার দলকে সাপোর্ট করব। হুগলিতে আর কি বাকি থাকলো? অনেক কিছু স্বপ্ন আছে, অনেক কিছু করার আছে, মানুষের পাশে থাকার আছে, মানুষের সাথে পথ চলার আছে, তারা তাদের যা যা বক্তব্য সেগুলো শোনার আছে, তাদের ঘরে পৌঁছানোর আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আপনার জন্য। আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো। এই যে রচনা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে কটাক্ষ ছাড়া আর কিছু নেই, উনিও বলছেন ব্যঙ্গ বিদ্রুপ, এটা কি ভোটের মুখে কোনো একটা ব্যাকফুটে থাকা? দেখুন, ভোটের রাজনীতিতে এরকম হয়, এটা আপনি যদি এখন আমেরিকার রাজনীতিটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেনেও এরকমই হচ্ছে, এটা পৃথিবীব্যাপী গণতান্ত্রিক দেশে হতে পারে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, তারা সেটা করুক। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো মূল ইস্যু নিয়ে নির্বাচনে যাচ্ছি, একটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, 1,60,000 কোটি টাকা ফেরত দাও, যেই প্রার্থী হন না কেন এইগুলো তুলে ধরবেন। 2 নম্বর হচ্ছে 57টা রাজ্য সরকারের প্রকল্প, বামেরাও একসময় সিনেমা বন্ধ হিন্দ মোটর এবং বন্ধ সিঙ্গুরে যিনি ধোঁয়া দেখতে পারেন, সে তার ধোঁয়াটে রাজনীতি নিয়ে আমি অ্যাকচুয়ালি কোনো বক্তব্য দেবো না, কিন্তু যেটা অ্যাকচুয়ালি বক্তব্য দেওয়ার সেটা হচ্ছে যে তুমি ভাবো উনার এই পুরো বক্তব্যের ভেতর দিক নির্দেশটা কি, তুমি কি দিতে চাইছো আগামী নতুন এসেছেন রাজনীতিতে একেবারে, তাহলে আশা তুমি একদিনে কিন্তু অ্যাঙ্কার হওনি, তুমি ফিল্ড রিপোর্টার ছিলে, তার এভরিথিং কামস উইথ আ স্কুলিং, দরকার কি ছিল জাস্ট বিকজ উনি একজন এর করছে বলে? এত কিছুর দরকার আছে নাকি এখনকার রাজনীতিতে? রাইস মিল শিল্প নয়, রাইস মিল কৃষি, প্রথম কথা। দ্বিতীয় কথা, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকারকে আমি 100-এ দেব, রাজনীতিবিদ রচনা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকারকে 100-এ 0 দেব। 5 বছর রাজনীতিতে থাকুন, তারপরে আমরা আলোচনা করব। তাতেও তো লকেট সিঁদুর এমেক দেখছে নাকি বিজেপি, অনেকে বলছে, তৃণমূলের অনেকে বলছে। বলছি নুসরাত জাহানকে এবারে কেন ক্যান্ডিডেট করেনি তৃণমূল কংগ্রেস? মিমি চক্রবর্তীকে কেন ক্যান্ডিডেট করেনি তৃণমূল কংগ্রেস? আগামী নির্বাচনে
আপনি দেখবেন রচনাকেও ক্যান্ডিডেট করবে না। কৌশিক বিশ্বাস কি তৃণমূল কংগ্রেসের 10 সেকেন্ডে শেষ করবেন প্লিজ? সন্দেশখালি তৈরি হয়, ওকে, মানুষের কোনো বেশ, উপকার হয় না, এদের দিয়ে ভাঙড় মানুষের তৈরি কোনো হয়, উপকার মানুষের হয় না। উপকার হয় না। ব্যাস, দেখুন শেষ করব। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তাদের প্রার্থী নির্বাচনের জন্য একটা নিজস্ব পদ্ধতি থাকে। রাজনৈতিক দল যদি আপনাদের কি মনে করে পদ্ধতি, কি পদ্ধতি? যদি মনে করে যা ঠিক আপনাদের যে কি কারণে পদ্ধতি? ওকে। যে কারণে করা। দিলীপ ঘোষকে সব মেদিনীপুর দলেরই থেকে সরিয়ে বর্ধমানে একটা পাঠানো নির্দিষ্ট হলো। পদ্ধতি থাকে এবং এই নির্দিষ্ট পদ্ধতি মেনেই দল নির্বাচন করে, মনোনয়ন করে প্রার্থী। আমাদেরও তাই, নেতারা থাকেন, নেতাদের মুখ থাকে, জনতার মুখ থাকে প্রতিদিন জনতার দরবারে, আর একজন মুখ রাজনীতিতে যারা চর্চায় প্রার্থী হতে পারেন, নেতা হতে পারেন। প্রতিদিন দেখুন জনতার দরবার। আজ শেষ করছি জনতার দরবার, আবার আগামীকাল। অনেক ধন্যবাদ সবাইকে।